হ্যাঁ, কুইজ আরেকটা নিব, আরেকটা কুইজ অথবা অ্যাসাইনমেন্ট। আচ্ছা, okay. আমরা তাহলে কয়টা ডিভাইস নিয়ে পড়াশোনা করতেছি এখানে? ওই যে থ্রি টাইপ অফ জ্ঞান নিয়ে দেখবো, জ্ঞান দিয়ে কি করা যায়, জ্ঞান দিয়ে কিভাবে এলইডি টেলইডি এগুলো তৈরি হয়, সেটা একটা লেকচার, ওটা আমি তোমাদেরকে দিয়ে দিব। তারপর মসফেট দেখলাম, ম্যাসফেট দেখলাম, তারপরে হ্যাম্প দেখলাম, তারপরে এইচবিটি দেখলাম, সোলার সেল ডিভাইস দেখবো। তাহলে টোটাল আমরা 6টা ডিভাইস নিয়ে পড়াশোনা করব এই কোর্সের মধ্যে। সময় থাকলে হয়তো আরো কিছু ডিভাইস অ্যাড করা যেত। আপাতত আমরা এই 6টা ডিভাইস দেখি। এর চেয়ে বেশি অবশ্য তোমাদের সিলেবাসেও নাই, কিন্তু স্টিল চিন্তা ছিল যে কিছু জিনিস দেখানো তোমাদেরকে। ওকে, তাহলে এখন আমরা এই কনসেপ্ট গুলো একটু ফাস্ট যেতে পারবো আশা করি, যেহেতু এগুলো বেসিক বা ফান্ডামেন্টাল কনসেপ্ট গুলো আমি অলরেডি ডিটেইলে তোমাদের সাথে আলোচনা করছি। এখন দেখো, আমরা কি বলতেছি, ওয়ার্কিং প্রিন্সিপাল অফ এ সোলার সেল ডিভাইস। সোলার সেল কিভাবে কাজ করে, অনেকের এটা মনে হতে পারে সোলার সেল ডিভাইস এগুলো ডিজাইনিং যেটা কাজ করে এটা কি পাওয়ারের জিনিস নাকি ইলেকট্রনিক্স এর জিনিস, বলো দেখি। এটা কিন্তু একদম কমপ্লিটলি ইলেকট্রনিক্স এর কাজ। একটা সোলার সেল ডিজাইন করা এটা পুরোটাই একজন ইলেকট্রনিক্স ব্যাকগ্রাউন্ডের মানুষের কাজ করা। পাওয়ারের কোনো কাজ এই সেক্টরে আসলে নাই। পাওয়ার কি করে, অ্যাকচুয়ালি এই সোলার সেলগুলো কি রিনিউয়েবল এনার্জি সোর্স, ওটাও আসলে ট্র্যাডিশনাল কনভেনশনাল পাওয়ার বেসড কাজ যেগুলো সেগুলোর সাথে একটু ডিফারেন্ট। আচ্ছা, এখন আমরা দেখি যে এই সোলার সেল কিভাবে কাজ করে বা কি করতে পারি। বেসিক আইডিয়াটা প্রথমে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, একটা সোলার সেল কি জিনিস দেখো। এটা হচ্ছে কি, যে কোনো একটা ম্যাটেরিয়াল, এটা হচ্ছে তার ভ্যালেন্স ব্যান্ড, এটা হচ্ছে তার কন্ডাকশন ব্যান্ড। নর্মালি ফার্মি লেভেলটা কোথায় থাকে, এই মাঝখান বরাবর আছে তার ফার্মি লেভেল ইএফ। এবং টেম্পারেচারে ধরো টি সমান সমান 0 কেলভিন, অ্যাবসোলুট জিরো টেম্পারেচার। এই টেম্পারেচারে কন্ডাকশন ব্যান্ডে কয়টা ইলেকট্রন থাকে, একটাও না, তাই না? অ্যাবসোলুট জিরো টেম্পারেচারে কি ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে একটা ইলেকট্রনকে নিয়ে যাওয়ার মতো কোনো এনার্জি নাই এবং কোনো ইলেকট্রনও নাই। কিন্তু যখন আমি টি গ্রেটার দেন জিরো হইতো, 0 কেলভিন হইতো, তাহলে কি কিছু থার্মালি জেনারেটেড ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে চলে যায়, তাই না? এগুলো কি নর্মালি এই পরিমাণ যায়। এবং এটাকে কি আমরা এক্সটার্নাল এক্সাইটেশন বলতাম? এটাকে এক্সটার্নাল এক্সাইটেশন বলি না। এক্সটার্নাল এক্সাইটেশন বলতে আমরা কি বুঝতাম, হয়তো আমি বাহির থেকে ভোল্টেজ সাপ্লাই দিছি, অথবা আমি হয়তো ইলেকট্রন বম্বার্ডমেন্ট করছি, অথবা ধরো আমি বাহির থেকে কোনো লাইট ফেলছি। ঠিক আছে, তাহলে কি বাইরে থেকে এক্সাইটেশন দিছি, ওই এক্সাইটেশন এনার্জিটা কি করবে, ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রনকে কন্ডাকশন ব্যান্ডে নিয়ে যাবে। এখন সোলার সেলের এই জিনিসটা কি, সোলার সেলও আমরা এই সেমিকন্ডাক্টর নিয়েই কাজ করি। তাহলে সোলার সেলের সেমিকন্ডাক্টরের কাজ কি হবে, সোলার সেল তোমরা রুফটপ সোলার সেল এগুলো বিভিন্ন জায়গায় দেখছো, এগুলো কি সানলাইটের দিকেই মুভ করা থাকে, সানলাইট পড়ে সেখান থেকে ইলেকট্রিসিটি জেনারেট হয়। এখন ইলেকট্রিসিটি জেনারেট করার জন্য আমাকে ইলেকট্রনগুলো কোথা থেকে কোথায় নিতে হবে, ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে নিয়ে যেতে হবে না? তার মানে এই যে এখানে দেখো, এখানে কি সানলাইট পড়লো, সানলাইট পড়ার কারণে ভ্যালেন্স ব্যান্ড থেকে যদি ইলেকট্রনকে আমি কন্ডাকশন ব্যান্ড পর্যন্ত উঠাইতে পারি, ইন দ্যাট কেস কি আমার কিছু ফ্রি চার্জ ক্যারিয়ার তৈরি হলো ভ্যালেন্স ব্যান্ড কন্ডাকশন ব্যান্ডে। ওই কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন গুলোকে আমি মুভ করে কি করতে পারবো, কারেন্ট ফ্লো করাইতে পারবো। বুঝছি, বুঝছি সবাই? আচ্ছা, তাহলে এখন দেখি যে কি কি হইতে পারে। তাহলে সোলার সেল কি, ধরো সোলার সেলের সারফেস হচ্ছে এই জিনিসটা, ওকে, এটা মনে করো সেই সারফেস। তাহলে এই সারফেসের উপরে এখন লাইট পড়ছে। কোন সারফেসের মধ্যে যদি লাইট পড়ে কয়টা ঘটনা ঘটতে পারে বলো দেখি? দুইটা। আচ্ছা, কি কি বলো? অ্যাবজর্ভ, রিফ্লেক্ট, আরেকটা রিফ্লেকশন বা ট্রান্সমিশন, তাই না? এই তিনটে ইনসিডেন্ট হইতে পারে। তার মানে এই যে সারফেসে পড়লো, এই সারফেস থেকে একটা অংশ কি সরাসরি রিফ্লেক্ট হয়ে চলে যাবে। যে অংশটা রিফ্লেক্ট হয়ে চলে গেল ওই অংশটা কি কোনো ইএইচপি জেনারেট করলো? করলো না, সে কি বের হয়ে চলে গেছে। এরপর একটা অংশ কি হবে, একটা অংশ ট্রান্সমিট হয়ে চলে যাবে। ট্রান্সমিট হয়ে চলে যাওয়া মানে কি, এখানে কি ইএইচপি জেনারেট করছে সে?
ট্রান্সমিট হয়ে চলে গেছে মানে কি, সে এই দিক দিয়ে আসলো, মাঝখান দিয়ে চলে গেল, কোনো ইএইচপি জেনারেট করে নাই। আর আরেকটা অংশ কি হবে, অ্যাবজর্ব হবে। অ্যাবজর্ব হওয়া মানে কি, এনার্জিটা অ্যাবজর্ব হয়ে গেছে, তার মানে কি এনার্জিটা খরচ হয়েছে। এনার্জিটা খরচ হয়েছে কোথায়, আসলে একটা ইলেকট্রনকে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে উঠাইতে এই এনার্জিটা খরচ হয়েছে। বুঝছি বুঝছি তার মানে এই যে তিনটা ইনসিডেন্ট আছে, একটাকে বলতেছি আমরা ট্রান্সমিশন, রিফ্লেকশন এবং অ্যাবজর্পশন। এর মধ্যে কোনটার কারণে ইলেকট্রিসিটি প্রডিউস হবে, অ্যাবজর্পশনের কারণে। তাহলে দেখো, প্রথমে আমরা কি বলতেছি, প্রথমে আমরা বলতেছি একটা ইনসিডেন্ট হইতে পারে সোলার সেলের উপর যখন পড়ছে, লাইট রিফ্লেক্ট হয়ে চলে গেছে, কোনো এনার্জি অ্যাবজর্ব হয় নাই। তারপর কি হইতে পারে, ফোটন নট অ্যাবজর্ব। তুমি একই কথা বলতে পারো, ফোটন বলতে আমরা এই যে ফোটন বলতে কি বুঝাচ্ছি, লাইটের মধ্যে যে প্রত্যেকটা পার্টিকেল থাকে ওইটাকে আমরা ফোটন কনসিডার করতেছি। এবং আমরা এভাবে ধরে নিব, একটা ইলেকট্রনকে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে উঠানোর জন্য একটা ফোটন লাগবে। যেই ফোটনের এনার্জি কত হবে, ফোটনের এনার্জি মিনিমাম কত হইতে হবে, দেখো এই ইলেকট্রনটাকে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে উঠাইতে হইলে আমার কি এই পরিমাণ এনার্জি থাকতে হবে না, এইচ নিউ ওয়ার্ক ফাংশন। তার মানে যেই ফোটনটা ইলেকট্রনকে হিট করবে সেই ফোটনের এনার্জি কত হইতে হবে, মিনিমাম এইচ নিউ, বা এইচ নিউর চাইতে বড়, তাই না? তাহলে কি সে জেনারেট করবে। তাহলে ফোটন নট অ্যাবজর্ব মানে কি, ফোটনের যে এনার্জি ছিল সেই এনার্জিটা এই ব্যান্ড গ্যাপ বা ওয়ার্ক ফাংশনের চাইতে কম না বেশি ছিল, কম ছিল। ঠিক আছে, তারপরে দেখো এখানে আমরা আরেকটা টার্ম বলতেছি এক্সাইটন রিকম্বাইন। এক্সাইটন রিকম্বিনেশন বলতে আমরা কি বুঝাচ্ছি, দেখো আমরা নর্মালি এই যে বললাম যে এটা কন্ডাকশন ব্যান্ড, এটা হচ্ছে কি ভ্যালেন্স ব্যান্ড। তো ভ্যালেন্স ব্যান্ডে ইলেকট্রন গুলো কি কানেক্টেড থাকে, বন্ডেড থাকে না। যেমন একটা সিলিকনের জন্য আমরা কিরকম বলি, এরকম সিলিকন চারদিকে চারটা আছে, তারপর কি আবার সিলিকন চারদিকে চারটা হাত আছে, এরকম বন্ডেড থাকে না। তাহলে আমরা বলতেছি যে এখান থেকে এক্সটার্নাল যে এনার্জিটা, লাইট এনার্জি আসলো, সে কি করছে, সে এই বন্ড গুলাকে মনে করো ভেঙে ফেলছে। তার মানে কি এখন বন্ড মুক্ত হয়েছে, কিন্তু সে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে এখনো যাইতে পারে নাই। ঠিক আছে, জাস্ট সে বন্ড গুলা ভাঙছে, আরেকটু এনার্জি দিলে সে কোথায় চলে যাবে, কন্ডাকশন ব্যান্ডে চলে যাবে। এই অবস্থায় যদি সে ওই এক্সট্রা এনার্জিটা পাইলো না, ভ্যালেন্স ব্যান্ডে আবার সে আগের অবস্থায় চলে গেল, তাহলে ওইটাকে বা রিকম্বাইন হয়ে গেল, তখন সেটাকে আমরা বলতেছি কি এক্সাইটন রিকম্বিনেশন। বুঝছো এক্সাইটন রিকম্বিনেশন কি, এটা বুঝছো সবাই? আচ্ছা, বললাম কি যে ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে কি এই যে সে বন্ডেড অবস্থায় আছে না, সিলিকনের মধ্যে এই যে এখানে যেরকম দেখতে পাচ্ছ এরকম বন্ডেড অবস্থায় আছে না, তার বন্ডটা ভাঙলো, কিন্তু সে কন্ডাকশন ব্যান্ডে যাওয়ার মতো এনাফ এনার্জি পায় নাই। এখানে এসে আবার তার নিউট্রাল পজিশন যেটা, সেই পজিশনে ব্যাক করলো। এটাকে এই ঘটনাকে আমরা কি বলতেছি, এক্সাইটন রিকম্বিনেশন। আর ওই যে সে এই বন্ড গুলা ভেঙে ভাইব্রেট করতেছিল, সেই অবস্থাকে আমরা কি বলতেছিলাম, এক্সাইটন। ঠিক আছে, আচ্ছা। তারপর দেখো চার্জ রিকম্বিনেশন, এগুলো বুঝো তুমি ভ্যালেন্স ব্যান্ডে। ধর চার্জ রিকম্বিনেশন বলতে কি বুঝাচ্ছি, এই যে মনে করো ইলেকট্রন তৈরি হইলো, ইলেকট্রনটা কন্ডাকশন ব্যান্ডে গেল, একটা সময় পরে আবার কন্ডাকশন ব্যান্ড থেকে ভ্যালেন্স ব্যান্ডে ব্যাক করলো। এটা কি আমাদের টিপিক্যাল রিকম্বিনেশন ইনসিডেন্ট, এটা থ্রু আউট দ্য সেমিস্টার তোমরা অনেকবার দেখছো, তাই না? কোনো কনফিউশন আছে এ পর্যন্ত? আচ্ছা, এখন এইখানে দেখো এগুলা কনসেপ্ট তোমাদের অনেক ভালো মতো জানা আছে, তারপর আমি একটু কুইক রিক্যাপ করে যাই। এটা হচ্ছে কি, যেমন ফার্মি লেভেলটা কি কন্ডাকশন ব্যান্ডের কাছে মানে এন টাইপ, এটা ফার্মি লেভেল কি ভ্যালেন্স ব্যান্ডের কাছে মানে পি টাইপ। তাহলে একটা পি টাইপ মেটেরিয়াল আর একটা এন টাইপ মেটেরিয়ালকে যদি আমি কানেক্ট করে দেই, তাহলে এন টাইপের দিকে কি পজিটিভ গুলো তৈরি হয়, আর পি টাইপের দিকে কি নেগেটিভ আয়ন গুলো থাকে। এই দুইটা মিলে কি একটা ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ড তৈরি করে। আমরা তারপরে যদি আরো সামনে প্রসিড করি, এই অবস্থায় দেখো তো আমরা এখানে ইলেকট্রন বা হোলের ট্রান্সফার কোন সাইড থেকে কোন সাইডে হবে এটা আমরা অলরেডি জানি। আমরা বলছিলাম কি, যার ফার্মি লেভেল উপরে সে কি ইলেকট্রন দান করবে, আর যার ফার্মি লেভেল নিচে সে ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে। তাহলে দেখো ওখানে এন টাইপ ম্যাটেরিয়াল যে আছে তার ফার্মি লেভেল কি উপরে, তাহলে সে কি তার সাইড থেকে ইলেকট্রন এই কোন সাইডে যাবে, পি এর দিকে ইলেকট্রন ফ্লো করবে। এটার জন্য যদি আমরা ব্যান্ড ডায়াগ্রাম ড্র করতে চাই, যেহেতু এন টাইপ থেকে ইলেকট্রন চলে যাচ্ছে, তাহলে ওর কন্ডাকশন ব্যান্ড ফার্মি লেভেলের কাছে আসবে না দূরে চলে যাবে, দূরে সরে যাবে। আর যেহেতু ফার্মি লেভেল এই পি টাইপ ম্যাটেরিয়ালের মধ্যে ইলেকট্রন আসতেছে, তাহলে সেখানে কি হবে,
কন্ডাকশন ব্যান্ডটা ফার্মি লেভেলের কাছে চলে আসবে। এই জন্য আমরা যদি এটা পরবর্তী ব্যান্ড ডায়াগ্রাম দেখি, এখানে দেখো আমাদের ডিপ্লেশন রিজিয়ন কতটুকু, যতটুকুতে আমার এই ব্যান্ড বেন্ডিং আছে, তাই না? এটুকু হচ্ছে আমার ডিপ্লেশন রিজিয়ন। এবং এই ডিপ্লেশন রিজিয়নে আমরা কি পাই, একটা ইলেকট্রিক ফিল্ড এফ পাই। ইলেকট্রিক ফিল্ডের ডেফিনেশন কি ছিল, ডিডি এক্স অফ ইসি। যেখানে কন্ডাকশন ব্যান্ডের বা ভ্যালেন্স ব্যান্ডের ব্যান্ড আছে সেখানে কি ইলেকট্রিক ফিল্ড আছে। এগুলো কি নিউট্রাল রিজিয়ন, এখানে কোনো বেন্ডিং আছে, এক্স এর সাথে কি কন্ডাকশন ব্যান্ডের পরিবর্তন হচ্ছে না, তার মানে এখানে কি কোনো ইলেকট্রিক ফিল্ড নাই। আবার সেম ভাবে এখানেও কি কোনো ইলেকট্রিক ফিল্ড নাই, ডিপ্লেশন রিজিয়নের অংশটাতে কি ইলেকট্রিক ফিল্ড আছে, তাই না? আচ্ছা, এবং এই জায়গাতে দেখো তো কি হইলো, এটা আমার ডান পাশেরটা পি টাইপ মেটেরিয়াল ছিল, এখানে আমরা দেখতে পাচ্ছি কি ফার্মি লেভেলটা কন্ডাকশন ব্যান্ডটা ফার্মি লেভেলের কাছে চলে আসছে। আর এন টাইপ মেটেরিয়ালের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, কন্ডাকশন ব্যান্ডটা ফার্মি লেভেল থেকে দূরে সরে যাচ্ছে, তাই না? তাহলে আমাদের বেসিক যে ব্যান্ড ডায়াগ্রামের আন্ডারস্ট্যান্ডিং সেটার সাথে আমরা এটা রিলেট করতে পারতেছি। ওকে, আচ্ছা, তারপর দেখো এরপরে আমরা পিএন জাংশনকে কি দেখাচ্ছি, ইকুইলিব্রিয়ামে। ইকুইলিব্রিয়াম মানে কি, ওই যে আমাদের এটা ছিল এন টাইপ মেটেরিয়াল। আমি একটু ফাস্টে যাচ্ছি যেহেতু কনসেপ্টগুলো অলরেডি বলা আছে। স্টিল যদি তোমার কোনো জায়গা বুঝতে প্রবলেম হয়, ইন দ্যাট কেস তুমি আমাকে স্টপ করতে পারো, জিজ্ঞাসা করতে পারো, ঠিক আছে? আচ্ছা, এটা কি ছিল কন্ডাকশন ব্যান্ড, এটা কি ছিল ভ্যালেন্স ব্যান্ড, এটা কি ছিল ফার্মি লেভেল। আর একটা পি টাইপ মেটেরিয়াল ছিল, এটা তার ফার্মি লেভেল, এটা তার কন্ডাকশন ব্যান্ড, এটা তার ভ্যালেন্স ব্যান্ড। আমরা যখন বলতেছি একটা ম্যাটেরিয়াল ইকুইলিব্রিয়ামে আছে, এটা আমি ব্যান্ড ডায়াগ্রাম দেখে চিনবো কিভাবে, ফার্মি লেভেল সেম দেখে। তার মানে এটার ফার্মি লেভেলটা কি এতটুকু পরিমাণ উপরে উঠলে দুইটার ফার্মি লেভেল সেম হবে। তার জন্য এটা কি উপরে উঠে যাওয়া মানে কি, আমি যদি ব্ল্যাক দিয়ে ড্র করি, এটা যদি এখন ফার্মি লেভেল হয়ে যায়, তাহলে এটা কি তার কন্ডাকশন ব্যান্ড, আর এটা কি তার এখন ভ্যালেন্স ব্যান্ড। আর বেন্ডিংটা কিরকম হবে, যেহেতু সে কাছে আসতেছে এইদিকে, সে দূরে যাচ্ছে এইদিকে, সে দূরে যাচ্ছে কাছে আসতেছে, আর ফার্মি লেভেল ফার্মি লেভেলটা কনস্ট্যান্ট হয়ে গেল, এটা এরকম হয়ে গেল, তাই না? এটাই আমাদের চিত্র, এটা আমরা বুঝতে পারি, তাই না? এবং এই যে পিএন জাংশন আমি জোড়া দেওয়ার পরে এই বেন্ডিংটা যতটুকু, এটার একটা নাম আছে, এটাকে আমরা কি বলি, এই এটার নাম কি, ডিপ্লেশন রিজিয়নের উইডথ। এটা আসলে কি ডিফাইন করে, বিল্ট ইন পটেনশিয়াল। এটা কি একটা পিএন জাংশন ডায়োড না, ওই ডায়োড অন করতে যে ভোল্টেজ লাগে সেটাকে আমরা বিল্ট ইন ভোল্টেজ বলি না, এটা হচ্ছে সেই বিল্ট ইন ভোল্টেজ বা কিউ, ভিবিআই। ভিবিআই মানে কি, বিল্ট ইন পটেনশিয়াল, পটেনশিয়ালকে কিউ দিয়ে মাল্টিপ্লাই করলে কি পাই, এনার্জি, তাই না? আচ্ছা, তাহলে এটা আমরা জানি। এরপরে আমরা দেখো এখানেও আমরা কনস্ট্যান্ট ফার্মি লেভেল দেখাচ্ছি, এগুলো তোমরা জানো। এরপরে আমরা নিচে আরেকটা চিত্র দেখি। ওকে, এই জায়গাতে আমাদের কি ছিল দেখো তো, আমাদের এই ফার্মি লেভেল বা বেন্ডিংটা পিএন জাংশন যখন আমরা ফর্ম করছি, এটা এন টাইপ ছিল, এটা ছিল পি টাইপ। এন এর সাইডে তাহলে তৈরি হবে কি প্লাস, আর পি এর সাইডে কি তৈরি হবে মাইনাস, ডিপ্লেশন রিজন তৈরি হলো, তাই না? তাহলে এগুলো কি পজিটিভ চার্জ বোঝাচ্ছে, আর এটা কি নেগেটিভ চার্জ বোঝাচ্ছে। এই জন্য একটা আরেকটা কি, একটা পজিটিভ দিকে আর একটা নেগেটিভ দিকে। এইটার উইথটা বেশি আর এটার উইথটা কম, এটা দিয়ে আমরা কি ডিফাইন করতে পারি, ডোপিং কনসেন্ট্রেশন দুইটা ডিফারেন্ট। এবং কোন সাইডে ডোপিং কনসেন্ট্রেশন বেশি, যেটার সাইডে ডিপ্লেশন রিজিয়নের উইথ কম সেখানে ডোপিং কনসেন্ট্রেশন কি বেশি। তাহলে এখানে পি টাইপ ডোপিং কি হাই, এন টাইপ ডোপিং লো। তারপর আমরা বলছিলাম এই যে আমার ইলেকট্রন বা হোল, এটার যে চার্জ, এই চার্জের সাথে চার্জ থেকে আমি যদি ইলেকট্রিক ফিল্ড পাইতে চাই, রিলেশনশিপটা হচ্ছে ইন্টিগ্রেশন। এই চার্জকে ইন্টিগ্রেট করলে আমরা ইলেকট্রিক ফিল্ড পাই, আবার ইলেকট্রিক ফিল্ডকে ইন্টিগ্রেট করলে আমরা পটেনশিয়ালের গ্রাফটা পেয়ে যাই। এবং এই জানি এটাকে একটা স্লোপ বা র্যাম্পকে ইন্টিগ্রেট করলে কি এটার চেহারা এরকম হয়ে যায় না, এটার চেহারা ওই যে ইলিপ্টিক্যাল হয়ে যায় না? তাহলে এটার শেপটাও কি ইলিপ্টিক্যাল। এগুলো অনেক ছোটবেলার পড়া। আচ্ছা, তারপরে দেখো আমরা যদি এবার সামনে আগাই, এবার আমাদের মেইন কাজ হচ্ছে কি দেখো, এই যে এতক্ষণ আমরা পড়াশোনা করলাম পিএন জাংশন এগুলা নিয়ে, আমার মেইন কাজ হচ্ছে কি, মেইন কাজ হলো এই যে থার্মালি জেনারেটেড ইলেকট্রন হোল পেয়ার তৈরি হবে, এটা দিয়ে কি করা, একটা কারেন্ট কন্ডাক্ট করা। এটাই আমার কাজ না? আমি পিএন জাংশন ফর্ম হবে বুঝলাম, সবই ফর্ম হবে বুঝলাম, বাট আমার মেইন উদ্দেশ্য হচ্ছে কি, এটা দিয়ে একটা কারেন্ট কন্ডাক্ট করাবো।
এই কারেন্ট আমরা কিভাবে কন্ডাক্ট করাইতে পারি আমরা যদি একটু দেখি। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমরা দেখে আসছি। আমরা যদি নিচে প্রসিড করি তার আগে আরেকটা জিনিস দেখে নিই। দেখো তো এই জায়গাতে যে ভেন ডায়াগ্রামটা তুমি দেখতে পাচ্ছ, এই ভেন ডায়াগ্রাম দেখে তুমি কি বুঝতেছো? এটা কি ইকুইলিব্রিয়ামে আছে নাকি নন ইকুইলিব্রিয়াম সিচুয়েশন? নন ইকুইলিব্রিয়াম সিচুয়েশন। তুমি এটা কিভাবে বলতে পারো যে এটা নন ইকুইলিব্রিয়াম? কারণ ফার্মি লেভেল স্প্লিট হয়ে গেছে। ফার্মি লেভেল স্প্লিট হয়েছে মানে নন ইকুইলিব্রিয়াম হয়েছে। নন ইকুইলিব্রিয়াম হওয়া মানে কি? সেটার মধ্যে কোনো এক্সটার্নাল excitation আছে। That excitation can be due to external electric field অথবা এটা হইতে পারে কি লাইট ইম্পালস। লাইট পড়ছে সেই জন্য কি এটা ফার্মি লেভেলটা চেঞ্জ হয়ে যেতে পারে। এখন দেখো তো আমরা যদি বলি এই যে এক্সটার্নাল ধরো একটা এক্সাইটেশন দিব, ধরো এটার মধ্যে একটা ভোল্টেজ সাপ্লাই দিব, এটা কি পি টাইপ সাইড, এটা কি এন টাইপ সাইড, এটা কি পি, এটা হচ্ছে এন। এই পি আর এন এর মধ্যে আমি একটা ভোল্টেজ সাপ্লাই দিলাম। এবার তাহলে কোন বায়াস করছি? এটা কোন বায়াস হইলো? এটা ফরওয়ার্ড বায়াস না? পি এর সাইডে পজিটিভ, এন এর সাইডে নেগেটিভ, তার মানে এটা কি বায়াস? ফরওয়ার্ড বায়াস। এবং ফরওয়ার্ড বায়াস দিলে আমার এই যে ডিপ্লেশন রিজিয়নের উইডথ যেটা আছে বা কিউভিবিআই, এটা কি ছোট হয় না বড় হয়? ছোট হয়ে যায়, তাই না? এটা হয় ছোট। আর যদি আমি রিভার্স বায়াস দিই তাহলে এটা কি হয়? বড়। এবং কতটুকু রিভার্স বায়াস দিছি বা ফরওয়ার্ড বায়াস দিছি মানে কতটুকু এক্সটার্নাল এক্সাইটেশন দিছি, এইটার হাইটটা কতটুকু? এইটুকু না? এটা হচ্ছে আমার ভিডি। যতটুকু এই ভিডি দিব এই দুইটা ফার্মি লেভেলের ডিফারেন্স কতটুকু হবে? ততটুকু। হ্যাঁ, ও আচ্ছা উল্টা দিছি। হ্যাঁ, ভালো জিনিস বলছো। এটা ছিল কি এন টাইপ আর এটা ছিল কি পি টাইপ। তাহলে এখানে কি দিছি আমরা? পজিটিভ। আর এখানে কি দিছি? নেগেটিভ। ঠিক আছে? তাহলে দেখো আমরা কি বললাম যে কতটুকু ভিডি দিছি সেই ভিডি পরিমাণ কি এখানে এই দুইটা ফার্মি লেভেলের ডিফারেন্স না? এই যে যখনই ফার্মি লেভেল স্প্লিট হয়ে যায় তখন সেই ফার্মি লেভেল গুলোকে আমরা কি নামে ডাকি? কোয়াসি ফার্মি লেভেল। কোয়াসি ফার্মি লেভেল বলতে আমরা কি বুঝতাম? যে একটা আনস্টেবল ফার্মি লেভেল। যদি বাহির থেকে এই এক্সাইটেশনটা অফ করে দেই তাহলে কি হবে? আবার ফার্মি লেভেলটা ইকুইলিব্রিয়ামে চলে আসবে। এটাই কোয়াসি ফার্মি লেভেলের কনসেপ্ট না? যে এক্সটার্নাল এক্সাইটেশন সরাই দিলে কোয়াসি ফার্মি লেভেল আর এক্সিস্ট করবে না, ফার্মি লেভেল কি আবার কি হয়ে যাবে? ইনভেরিয়েন্ট হয়ে যাবে, মানে পি টাইপ এবং ইন টাইপ সেম ফার্মি লেভেলে চলে আসবে। আচ্ছা, এরপরে আমরা এই জায়গাটা হচ্ছে আমাদের মেইন কনসেপ্ট। এখানে কি হচ্ছে আমরা একটু বুঝার চেষ্টা করি। ঠিক আছে? এই জায়গাটা একটু মনোযোগ দিয়ে দেখো, এইটুকু বুঝাটা পরবর্তী প্রত্যেকটা টপিক বুঝার জন্য ইম্পর্টেন্ট। দেখো তো আমরা যদি এই পিএন জাংশনটাকে দেখতে চাই, এটা কি ছিল? বাম পাশেরটা হচ্ছে এন, ডান পাশেরটা হচ্ছে কি পি, তাই না? আচ্ছা, এখন এই পিএন জাংশনের মধ্যে আমরা যদি কারেন্ট ফ্লো করাইতে চাই, ইন দ্যাট কেস আমার বাইরে যে আমি অ্যাপ্লাইড বায়াস দিব, অ্যাপ্লাইড বায়াসটা কি ফরওয়ার্ড বায়াস হতে হবে না? ভিডি, ভিডি অ্যাপ্লাইড বায়াসটা কি ফরওয়ার্ড বায়াস। তাহলে কি হবে দেখো তো, পি, পি এর সাইডে কি পজিটিভ, পজিটিভ গুলা বা হোল গুলা কি ডান থেকে বাম দিকে যাবে, তাই না? ইলেকট্রন গুলো বাম থেকে ডানে যাবে, তাই না? তাহলে এখানে কারেন্ট আই, এটা ফ্লো করবে কোন দিকে? আইডি ডায়োড কারেন্ট এদিকে ফ্লো করবে। এটা বুঝছি সবাই? বুঝছি? এটা কোন অপারেশন? একটা ডায়োডের ফরওয়ার্ড বায়াস অপারেশন। এটা কি রেগুলারলি ডায়োড একটা ফরওয়ার্ড বায়াসে রান করে, এইদিকে কারেন্ট ফ্লো হয়। আমরা যখন একটা সোলার সেল ডিজাইন করতেছি, সোলার সেলের মধ্যে আমরা ঠিক এর উল্টা দিকে কারেন্ট ফ্লো করাবো। মানে থার্মালি জেনারেটেড না, সরি, লাইট পড়লো, সানলাইট পড়লো, সানলাইটের কারণে কিছু ইলেকট্রন হোল পেয়ার জেনারেট হবে না? ওগুলোকে আমরা কি নামে ডাকবো? এক্সেস ইলেকট্রন বা এক্সেস হোল। ওই যে এক্সটার্নাল এক্সাইটেশনের কারণে যে ইলেকট্রন হোল তৈরি হয় ওগুলোকে কি আমরা এক্সেস ইলেকট্রন বা এক্সেস হোল বলি না? ওই এক্সেস ইলেকট্রন বা হোল সেইগুলাকে তাহলে আমরা কোন দিকে ফ্লো করাবো দেখি। এটা হচ্ছে এন, এটা হচ্ছে পি। তারপরে আমরা যদি এখানে দেখাই তাহলে এইবার হোল যাবে কোন দিকে? ডান দিকে। ইলেকট্রন যাবে কোন দিকে? বাম দিকে। কারেন্ট আই যাবে কোন দিকে? ডান দিকে। বুঝছি? বুঝছি? বুঝছো সবাই? আচ্ছা, তাহলে দেখো
নর্মালি এটাকে তাহলে আমি আইপিএইচ নাম দিই, ফোটন কারেন্ট। ফোটন কেন? ওই যে সানলাইট পড়ছে, সানলাইটের কারণে যে কারেন্ট, সেই কারেন্টের নাম কি বলতেছি? ফোটন কারেন্ট। আর আইডি বলতে কি বুঝাচ্ছি? ডায়োড কারেন্ট, ঠিক আছে, বা ডার্ক কারেন্ট। তাহলে দেখো আমরা এখানে দুইটা কারেন্ট পাচ্ছি। একটাকে বলতেছি আমরা আইডি বা ডার্ক কারেন্ট। ডার্ক কারেন্ট, এই ডার্ক কারেন্টটা কখন ফ্লো হবে বলতো? ডায়োড ফরওয়ার্ড বায়াস হইলে, বুঝছি? এই ডায়োড কারেন্টটা কি, এই ডার্ক কারেন্টটা কি, ডায়োড ফরওয়ার্ড বায়াস হওয়ার কারণে যে কারেন্ট ফ্লো হবে, ঠিক আছে। আরেকটা কি বলতেছি আমরা? আই ফোটন কারেন্ট। এই ফোটন কারেন্টটা কি? ডিউ টু সানলাইট, তাই না? বুঝছি। আচ্ছা, তাহলে বলো দেখি, আমি সোলার সেলের মধ্যে কোন কারেন্টটাকে বাড়াইতে চাইবো, বা আমার উদ্দেশ্য কোন কারেন্টটা ফ্লো করানো? ডায়োড, এই ডার্ক কারেন্ট নাকি ফোটন কারেন্ট? কোন কারেন্ট? ফোটন কারেন্ট। কেন ফোটন কারেন্ট? কারণ হ্যাঁ, ফোটনটা আমি পাচ্ছি, এটার জন্য কি আমার কোনো বাইরে থেকে সাপ্লাই দিতে হয়েছে? লাইট পড়ছে, লাইটের কারণে কি এই ফোটন কারেন্ট তৈরি হয়েছে, তাই না? তার মানে আমার উদ্দেশ্য থাকবে কি, এই ফোটন কারেন্টকে আমি যত বাড়াইতে পারি, ডার্ক কারেন্টকে আমি যত কমাইতে পারি। বুঝছি, বুঝছি। এবং দুইটার ডিরেকশন কি সেম না অপোজিট? অপোজিট। দুইটা ডিরেকশন কি অপোজিট। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা কনসেপ্ট বলো দেখি, তোমাদেরকে আগে আলোচনা করছিলাম। এটা কি একটা পিএন জাংশন, তাই না? এটা দেখা বলতে পারবা বাম পাশেরটা পি টাইপ না ডান পাশেরটা পি টাইপ? বাম পাশেরটা এন টাইপ, ডান পাশেরটা পি টাইপ, তাই না? এটা আমরা এখন দেখলেই বলতে পারি, ইভেন দো এখানে ফার্মি লেভেল দেখানো নাই। এখন বলো দেখি, ইলেকট্রন নর্মালি কোন সাইড থেকে কোন সাইডে যেতে চাবে? আচ্ছা, আমরা এই বেন্ডিং দেখে যদি বলি, তুমি যেটা বলছো এন থেকে পি এর দিকে যাবে, দ্যাট ইজ কমপ্লিটলি রাইট, ঠিক আছে। কিন্তু আমরা যখন এরকম একটা ফার্মি লেভেল কি এখানে ইনইকুইলিব্রিয়ামে চলে আসছে, তাই না, ইনভ্যারিয়েন্স অফ ফার্মি লেভেল হয়ে গেছে, মানে কি ফার্মি লেভেলটা এখানে কনস্ট্যান্ট হয়ে গেছে, তাই না? এই অবস্থায় দেখো তো, আমরা বলছিলাম ইলেকট্রনের বিহেভিয়ার হচ্ছে বলের মতো, আর হোলের বিহেভিয়ার হচ্ছে কি বাবলের মতো। মানে ইলেকট্রন কি এরকম স্লোপ ধরে কি, এখানে যদি একটা ইলেকট্রনকে রাখো, ইলেকট্রন কি এইদিকে ফ্লো করবে না, রোল ডাউন করবে। আর বাবল, বাবল কি হবে? বাবল কি উপরের দিকে উঠতে থাকে না? ওই যে তোমরা খেলাধুলা করছো ছোটবেলা, বাবল কি উপরের দিকে উঠতে থাকে না? তাহলে ইলেকট্রন কি হবে? পি থেকে এই স্লোপ ধরে কি এন এর দিকে যাবে। আর হোল কি হবে দেখো তো, এন থেকে স্লোপ ধরে কোন দিকে যাবে? পি এর দিকে যাবে না? বুঝছি, বুঝছি সবাই। আচ্ছা, এটাকে আরেকটা ফিজিক্যাল ব্যাখ্যা দিয়েও তুমি বলতে পারো, এক্সপ্লেইন করতে পারো। সেটা হচ্ছে কি, এখানে যে ডিপ্লেশন রিজিয়ন তৈরি হয়েছে, এই ডিপ্লেশন রিজিয়নটা যদি উপরে আগে, এটার চেহারা কেমন? এন এর সাইডে তৈরি হয়েছে কি প্লাস, আর পি এর সাইডে কি তৈরি হয়েছে মাইনাস, এরকম না? তাহলে এটা কি একটা ইলেকট্রিক ফিল্ড না? এই ইলেকট্রিক ফিল্ড ইলেকট্রনকে কোন দিকে, এই দিকে টানবে না, আইই ইলেকট্রনকে ওই দিকে টানবে না, পজিটিভ নেগেটিভকে অ্যাট্রাক্ট করবে। তাহলে ইলেকট্রন কি বাম দিকে যাবে। কেন রোল ডাউন করে স্লোপ ধরে, বুঝছি? বুঝছো এটা? বুঝছো? যে কোনো বায়াস, যে কোনো বায়াসে আমরা বলতেছি যে এরকম স্লোপ যেখানেই আছে, তুমি স্লোপ দেখে এখানে একটা ইলেকট্রন বসিয়ে দিবা। ইলেকট্রন কোন দিকে পড়বে এখানে বসাইলে? একটা বল যদি হইতো, সে কি এদিকে ফল করতো না? তার মানে ইলেকট্রন ডিরেকশন ওই দিকে। হ্যাঁ, ফার্মি লেভেল কনস্ট্যান্ট না হইলে তো এই ব্যান্ডে এই বেন্ডিং আসবে না, তাই না? এই বেন্ডিং কম বেশি হইতে পারে, কিন্তু এই বেন্ডিং তো থাকবে। বুঝছো? আচ্ছা, এটা দেখাচ্ছি। এ পর্যন্ত বুঝছো? এ পর্যন্ত বুঝছো? আচ্ছা, তাহলে আমরা একটু বুঝার চেষ্টা করি। আমরা একটা নর্মাল ডায়োডের ক্ষেত্রে কি দেখছি, এই ডায়োডটা যখন ফরওয়ার্ড বায়াস হবে, তাহলে পি থেকে এন এর দিকে কি ফ্লো হবে? এই যে দেখো তো, হোল পি থেকে এন এর দিকে কি ফ্লো হবে? হোল। আর পি এর সাইডে কি আসবে? এন বা ইলেকট্রন, তাই না? এই জিনিস না, পি এর দিকে কি আসবে? ইলেকট্রন আসবে না? বুঝছো? একটু রেসপন্স করো, পি এর দিকে কি আসবে? ইলেকট্রন আসবে না? আচ্ছা, এখন দেখো তো, তাহলে এই যে জাংশন এখানে আমরা দেখতে পাচ্ছি, এই জায়গাতে কি হওয়ার কথা? এখানে কি, এটা হচ্ছে আমার এন টাইপ,
আর এখানে কি পি টাইপ। তাহলে ডায়োড ফরওয়ার্ড বায়াস যখন হবে তখন ইলেকট্রন কি এখান থেকে এখানে আসার কথা, রাইট? তাই না? এন থেকে পি এর দিকে যাবে ফরওয়ার্ড বায়াস। আর আমার ফটো জেনারেটেড ইলেকট্রন বা আই ফোটন যে কারেন্টটা আমি পাবো এইটার জন্য ইলেকট্রন তাহলে কোন দিকে যাবে? উল্টা দিকে। বুঝছি সবাই? তাহলে আমার এখানে দেখো তো ফটো জেনারেটেড ইলেকট্রন গুলো আসলে উল্টা দিকে যায় কিনা আমরা দেখি। এই সাইডে সানলাইট পড়লো এবং সানলাইটের ফোটন মানে আমরা ধরে নিচ্ছি এনার্জিটা কত গ্রেটার দেন এইচ নিউ। তাহলে কি তৈরি হবে এখন? ইএইচপি জেনারেট হবে। তাহলে এখানে কি তৈরি হইলো? হোল হোল হোল। আর এখানে কি তৈরি হইলো? ইলেকট্রন ইলেকট্রন ইলেকট্রন, তাই না? এগুলো কি কি ইলেকট্রন? ফটো জেনারেটেড ইলেকট্রন হোল বা ফটো জেনারেটেড ইএইচপি। এখন দেখো তো এই যে ফটো জেনারেটেড ইলেকট্রন গুলো তৈরি হইলো এগুলার বিহেভিয়ার কার মতো হবে? বলের মতো। তাহলে এগুলা রোল ডাউন করে কোন দিকে যাবে? পি এর দিকে চলে যাবে না? এই দিকে পড়ে আসবে না? বুঝছি? তার মানে দেখো তো এই ফটো জেনারেটেড ইলেকট্রন গুলো কোন দিকে ফ্লো করলো তাহলে? ডায়োডের জন্য ডায়োড ফরওয়ার্ড বায়াস করলে ইলেকট্রন যেদিকে ফ্লো করার কথা ছিল এখন এগুলো কোন দিকে ফ্লো করছে? তার অপোজিট দিকে। বুঝছি সবাই? বুঝছি? তাহলে দেখো তো ইলেকট্রন এই দিকে ফ্লো করছে, তাহলে হোল ফ্লো করবে কোন দিকে? উল্টা দিকে না? হোলের ফ্লো কি উল্টা দিকে। এখন ইলেকট্রন একদিকে ফ্লো করলো, হোল অপর দিকে ফ্লো করলো। তাহলে এটার জন্য কি একটা কারেন্ট পাবো না? কারেন্ট পাবো না? বুঝছো সবাই? বুঝছো সবাই? আচ্ছা, আমরা এখানে তাহলে একটু স্লোলি বুঝার চেষ্টা করি এবং ফর দ্য টাইম বিং আমরা অনলি কনসিডার করব ফটো জেনারেটেড কারেন্ট। ঠিক আছে? আচ্ছা, এখন এতটুকু যদি বুঝে থাকো তাহলে এইটুকু আমাকে একটু হেল্প করো। ইনিশিয়ালি আমরা ধরে নিচ্ছি ডায়োডের ফরওয়ার্ড বায়াস কারেন্ট হচ্ছে 0। ডায়োডকে যদি ফরওয়ার্ড বায়াস হইতে হইতো বা ডায়োড কারেন্ট আইডি যদি ফ্লো করতে হয়, দেখো তো ডায়োড কারেন্ট আইডি যদি ফ্লো করতে হয় তাহলে ইলেকট্রনকে কি এই সাইড থেকে এই সাইডে আসতে হবে না? এখন এই সাইড থেকে এই সাইডে আসার জন্য কি তাকে এইটুকু বাধা অতিক্রম করতে হবে না? বলো দেখি, এই বাধার পরিমাণটা যত কম হবে তত ইলেকট্রন এই বাম থেকে ডানে সহজে আসতে পারবে না? তখন আইডি বা আই ডার্ক কারেন্ট কি বড় হইতে থাকবে না? বুঝছি? ক্লিয়ার? ক্লিয়ার এটা সবাই? আচ্ছা, চলো দেখি তাহলে এখানে ঘটনাটা কি হয়। এই জায়গাটা একটু মনোযোগ দিয়ে দেখো। ইনিশিয়ালি আমি কি ডায়োডে কোনো ফরওয়ার্ড বায়াস বা রিভার্স বায়াস অ্যাপ্লাই করছি? জাস্ট সানলাইট পড়ছে। সানলাইট পড়ার সাথে আমি একটা সার্কিট বানিয়ে রাখি, সেটা হচ্ছে কি এটা আমার এন টাইপ না পি টাইপ? এন টাইপ। এটা হচ্ছে আমার এন টাইপ আর এটা আমার পি টাইপ, তাই না? এটা হচ্ছে আমার পি টাইপ। এই দুইটাতে দুইটা ধরো মেটাল কন্টাক্ট বসিয়েছি। কন্টাক্ট বসে আমি বাহির দিয়ে একটা রেজিস্ট্যান্স দিলাম, সার্কিট কমপ্লিট করলাম। ঠিক আছে? সার্কিট কমপ্লিট। এখন দেখো তো কি হবে? সানলাইট পড়লো, সানলাইট পড়ছে, তাহলে কি তৈরি হবে? এখানে ইএইচপি জেনারেট হইলো। এখানে আসলো কি হোল, এখানে আসলো কি ইলেকট্রন, তাই না? এগুলো কি ফটো জেনারেটেড ইলেকট্রন। এই ফটো জেনারেটেড ইলেকট্রন গুলো কোন দিকে ফ্লো করবে? এইদিকে না? ফটো জেনারেটেড ইলেকট্রন কেন ওইদিকে যাচ্ছে? বলের মতো রোল ডাউন করবে। আর একটা জিনিস কি, এই যে ডিপ্লেশন রিজিয়নে কি একটা ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ড আছে না? সেই ইলেকট্রিক ফিল্ডটা কি টেনে ইলেকট্রন গুলোকে ওইদিকে ফ্লো করাচ্ছে, তাই না? বুঝছি? আচ্ছা, তাহলে দেখো তো এখানে যেহেতু একটা ক্লোজড পাথ আছে তাহলে ইলেকট্রন গুলো কোন দিকে ফ্লো করবে? ইলেকট্রন গুলো এই দিক দিয়ে ফ্লো করে এই পর্যন্ত চলে আসতে পারবে না? বুঝছি? ইলেকট্রন তাহলে ফ্লো করতেছে এই দিকে, এটা হচ্ছে কি ইলেকট্রন ফ্লো এর ডিরেকশন। তাহলে কারেন্ট ফ্লো করতেছে কোন দিকে? উল্টা দিকে। তাহলে আই ফোটন হচ্ছে কি এই দিকে, আই ফটো কারেন্ট। ফটো কারেন্টের ডিরেকশন ওই দিকে না? আচ্ছা, রেজিস্ট্যান্সের কি কোনো পোলারিটি আছে? না। কিন্তু আমরা ধরে নিই কি যে দিক দিয়ে কারেন্ট ঢুকছে সেটা কি পজিটিভ, সেটা পজিটিভ না?
ছোটবেলা 1 ডিসি সার্কিটে পড়ছি, যে দিক দিয়ে কারেন্ট ঢুকছে সেটাকে আমরা পজিটিভ করি। তাহলে এটার পজিটিভ কোন দিকে? এইদিকে না? আর এটা নেগেটিভ কি এইদিকে না? তাহলে এখানে দেখো তো, যেহেতু আমি একটা বাইরে ভোল্টেজ এই রেজিস্ট্যান্স কানেক্ট করছি, রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কি হয়েছে? একটা ভোল্টেজ ড্রপ হয়েছে না? ভোল্টেজ ড্রপ হয়েছে না? এটুকু বুঝছো সবাই? আচ্ছা, তাইলে দেখো তো এখন কি এই পজিটিভ মানে কি? এই প্রান্তে একটা পজিটিভ আসছে, এই নেগেটিভ মানে কি? এইখানে একটা নেগেটিভ আসছে। তাহলে দেখো তো এইটা আসলে ডায়োডটাকে কিরকম করলো? দেখো তো ডায়োডটা কি হয়ে যাবে এখন? এই ভিআর রেজিস্ট্যান্স এর অ্যাক্রসে যে ড্রপ হইলো, এইটা ডায়োডটাকে কি বায়াস করতে চাচ্ছে? ফরওয়ার্ড বায়াস করতে চাচ্ছে না? এই যে দেখো, পি এর সাথে কি পজিটিভ, এন এর সাথে কি নেগেটিভ, তাহলে এটা কোন বায়াস করতে চাইলো? ফরওয়ার্ড বায়াস করতে চাইছে, বুঝছি? তাহলে আমরা দেখি কি কি ঘটনা ঘটলো। এখানে কি ফটো সানলাইট পড়লো, সানলাইট পড়ার কারণে এখানে কি তৈরি হলো? ফটো জেনারেটেড ইলেকট্রন হোল পেয়ার তৈরি হইলো। সেই ফটো জেনারেটেড ইলেকট্রন গুলো বলের মতো রোল ডাউন করে কি পি সাইড থেকে এন সাইডের দিকে চলে আসলো। যেহেতু বাইরে একটা ক্লোজড লুপ আছে, তাহলে কি এই লুপের মধ্য দিয়ে ইলেকট্রন গুলো ফ্লো করলো। ইলেকট্রন যেহেতু বাম থেকে ডানে যাচ্ছে, তাহলে ফটো কারেন্ট যাচ্ছে কোথায়? ডান থেকে বাম দিকে। যেহেতু ফটো কারেন্ট ডান থেকে বাম দিকে যাচ্ছে, তাহলে এই ভোল্টেজ সোর্সের পজিটিভ, এই রেজিস্টরের অ্যাক্রসে পজিটিভটা কোন দিকে? ডান দিকে। নেগেটিভটা কোন দিকে? বাম দিকে। তাহলে এখানে কি এরকম একটা সিচুয়েশন অ্যারাইজ করলো। তাহলে এই ভিআর ভোল্টেজটা কি এই পিএন জাংশনটাকে ফরওয়ার্ড বায়াসের মতো করে দিবে। এই যে দেখো তো, এইটা যখন ফরওয়ার্ড বায়াস করে দিবে, তাহলে আমরা একটু চিত্র দেখি। আমার এইটা হচ্ছে ছিল, আর এটা কি আমার ডিপ্লেশন রিজিয়ন ছিল। ডিপ্লেশন রিজিয়নের হাইট ভি পিআই ছিল। এখন যেহেতু এই ভিআর ভোল্টেজটা এটাকে ফরওয়ার্ড বায়াস করে দিতে চাচ্ছে, তাহলে এখন বলতো এই হাইট, এই ভিবিআই এটা কি সেম থাকবে না কমে আসবে না বেড়ে যাবে? কমে আসবে। কমে আসবে, তার মানে আমি যদি এখন কমে আসার পরে চিত্রটা আঁকি ব্ল্যাক দিয়ে, তাহলে কি এই চিত্রটা ধরো এইরকম, এবং এই যে কতটুকু এই হাইটটা এখন কি ভিবিআই হবে? এটা কত হবে? ভিবিআই মাইনাস ভিআর না? ভিআর পরিমাণ ছোট হয়ে গেল না ডিপ্লেশনের হাইটটা? বুঝছি? ভিআর পরিমাণ ছোট হয়েছে কেন? এই ভিআরটা তো ফরওয়ার্ড বায়াসের মতো, তাহলে এই পরিমাণ ছোট হয়ে যাবে না? বুঝছি? বুঝছি? আচ্ছা, এই হাইটটা যখন ছোট হয়ে গেল, তখন দেখো তো আমার ডায়োডের মধ্যে এটা কি এন টাইপ, আর এটা কি পি টাইপ না? ডায়োড ফরওয়ার্ড বায়াস কারেন্ট মানে কি এন থেকে পি এর দিকে ইলেকট্রন ফ্লো করা না? ডিউ টু হোয়াট? কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। এবং এই কারেন্টকে কি, যে আমরা ডিফিউশন কারেন্ট বলতাম, তাই না? তাহলে এখন দেখো তো এই ফরওয়ার্ড কারেন্ট কি বাড়া শুরু হবে না? বুঝছি? ইনিশিয়ালি ফরওয়ার্ড কারেন্ট কম ছিল কেন? ডিপ্লেশন রিজিয়নের হাইট বড়। বুঝছি? এই ভিবিআইটা কি বড়, ব্যারিয়ার পটেনশিয়ালটা কি বড়। যেই মুহূর্তে ফটো জেনারেটেড কারেন্ট তৈরি হইলো, ফটো জেনারেটেড কারেন্ট কি এখানে একটা ভোল্টেজ তৈরি করে ফেলছে, তাই না? এই ভোল্টেজটা কি ডায়োডের জন্য ফরওয়ার্ড বায়াসের মতো। ডায়োড যখন ফরওয়ার্ড বায়াস হয়ে গেছে, তখন কি এই ডিপ্লেশন রিজিয়নের হাইট এটা কি ছোট হয়ে গেছে। এই হাইট যখন ছোট হয়ে গেছে, তখন ইলেকট্রন কি মোর ইজিলি এন থেকে পি এর দিকে ফ্লো হইতে পারবে। তার মানে কি ডায়োড কারেন্টটা বেড়ে যাবে বা ডার্ক কারেন্টটা বেড়ে যাবে। বুঝছি? বুঝছি? এখন বলো দেখি, আমাদের চেষ্টা বা ইচ্ছা কি থাকবে? এই ডার্ক কারেন্ট বা ডায়োড কারেন্ট এটাকে বাড়ানো নাকি কমানো? কমানো। আর আমি চাই বাড়াবো কোনটা? ফটো কারেন্ট। বুঝছি? ফটো কারেন্ট আমি বাড়াইতে চাই, ডায়োড কারেন্ট আমি কমাইতে চাই। ক্লিয়ার? আচ্ছা, এখন আমাকে বলো দেখি। হ্যাঁ বলো। হ্যাঁ, এই জন্যই তো একটা একটা থেকে বিয়োগ হবে। মনে করো কি 10টা ইলেকট্রন যাচ্ছে ডান থেকে বামে, আর 8টা ইলেকট্রন যাচ্ছে বাম থেকে ডানে, তাহলে নেট কয়টা? 2টা।
ওই নেট দুইটার জন্য যেদিকে কারেন্ট পাবো ওইটা কারেন্ট, বুঝছো? আচ্ছা, এই জিনিসগুলো প্রত্যেকটা তোমাদের এক্সপ্লেইন করছি। আচ্ছা, আমরা আর একটা লাস্ট জিনিস বলি, সেটা হচ্ছে একটা জিনিস দেখো তো তোমাদের এরকম কোনো কিছু মনে আছে কিনা, ক্যারিয়ার, লাইফ টাইম, তারপর এরকম কিছু মনে আছে? ক্যারিয়ার, লাইফ টাইম এবং ডিফিউশন লেংথ মনে আছে? আচ্ছা, আমরা একটু তাহলে রিকল করি। এটা ধরো তোমার এন, এটা হচ্ছে তোমার পি, মাঝখানে কি এইটা, তাহলে এন থেকে পি এর দিকে কি যাবে? এখান থেকে কি ইলেকট্রন, এন থেকে পি এর মধ্যে ইলেকট্রন গেল না? এন থেকে পি এর মধ্যে ইলেকট্রন গেল না? আচ্ছা, তাহলে এই যে এখানে যে ইলেকট্রনটা আসছে এটাকে আমি ব্ল্যাক দিয়ে দেখাই। এই ইলেকট্রনটা পি এর মধ্যে মেজরিটি ক্যারিয়ার না মাইনরিটি ক্যারিয়ার? মাইনরিটি ক্যারিয়ার। তাহলে ক্যারিয়ার লাইফ টাইম এবং ডিফিউশন লেংথ এই দুইটা কনসেপ্ট আসবে কার জন্য? মাইনরিটি ক্যারিয়ারের জন্য, ঠিক আছে? মাইনরিটি ক্যারিয়ারের জন্য। এখন এই ইলেকট্রনটা এখানে আসছে, আর পি এর মধ্যে প্রচুর পরিমাণে কি আছে? হোল আছে না? তাহলে ইলেকট্রন আর হোল মিলে কি হয়ে যায়? রিকম্বাইন হয়ে যায় না? রিকম্বাইন হয়ে যায় না? ক্যারিয়ার লাইফ টাইম বলতে বোঝাচ্ছে এই যে ইলেকট্রনটা পি এর মধ্যে আসলো, আসার পরে রিকম্বাইন হওয়ার আগে যতটা সময় সে পি এর মধ্যে অবস্থান করে সেটার নাম কি? ক্যারিয়ার লাইফ টাইম। বুঝছি? বুঝছি? আর ডিফিউশন লেংথ মানে কি? রিকম্বাইন হওয়ার আগে সে যতটা দূরত্ব অতিক্রম করতে পারে, এই যে জাংশন থেকে ভিতরে যত বেশি ঢুকতে পারলো তার ডিফিউশন লেংথ কি তত বেশি, আর যত অল্প সময়ে রিকম্বাইন হয়ে গেছে তার ডিফিউশন লেংথ কি তত কম। বুঝছো? বুঝছো ডিফিউশন লেংথ কম বেশি জিনিস? বুঝছো সবাই? আচ্ছা, তাহলে আমাকে আরেকটা জিনিস বলো, একটু আগে আমরা পিএন জাংশন এরকম দেখছি, এটা এখানে কি হোল তৈরি হচ্ছিল, এগুলো হচ্ছে ফটো জেনারেটেড, ঠিক আছে? আর এখানে কি ইলেকট্রন তৈরি হচ্ছিল, এগুলো কি ফটো জেনারেটেড। এইটা কি পি টাইপ, এটা কি এন টাইপ, এটা কি ডিপ্লেশন রিজিয়ন, তাই না? এটা হচ্ছে কি ডিপ্লেশন রিজিয়ন। এখন বলো তো এই যে ইলেকট্রন গুলো তৈরি হইলো, এই ইলেকট্রন গুলো কি মেজরিটি ক্যারিয়ার নাকি মাইনরিটি ক্যারিয়ার? মাইনরিটি ক্যারিয়ার। আমি এই ইলেকট্রন গুলোকে কি এন থেকে পি এর দিকে নিয়ে আসতে হবে আমাকে, কিসের জন্য? ফটো কারেন্ট তৈরি করার জন্য, তাই না? এখন বলো দেখি এই যে মাইনরিটি ক্যারিয়ার গুলো তৈরি হইলো, এই মাইনরিটি ক্যারিয়ার গুলো পি সাইডে রিকম্বাইন হয়ে যাওয়ার চান্স আছে না? রিকম্বাইন হয়ে যাওয়ার চান্স আছে না? এখন আমার কাজ কি রিকম্বাইন হওয়ার আগেই তাকে পি থেকে কোথায় নিয়ে আসবো? এন এর মধ্যে নিয়ে আসবো। বুঝছি? তাহলে বলো দেখি আমার এই যে পি টাইপ ম্যাটেরিয়াল যেটা, বা আমি যেই ম্যাটেরিয়ালটাকে নিচ্ছি তার ডিফিউশন লেন্থ কম হইলে ভালো না বেশি হইলে ভালো? বেশি। বুঝছো সবাই? ধরো আমার ডিফিউশন লেন্থ হচ্ছে এতটুকু, এই এইটুকু হচ্ছে ডিফিউশন লেন্থ, তাইলে দেখো তো, বা ধরো এতটুকু হচ্ছে আমার ডিফিউশন লেন্থ, তাইলে কি হবে? এই ইলেকট্রনটাও ডিফিউজ হয়ে এই সাইডে চলে আসতে পারলো, সেও কি এই সাইডে আসতে পারলো, ও কি আসতে পারবে? সে কি দেখো তো এই যে এইটুকু ডিস্টেন্স যদি এ হয় তাহলে এখান থেকে কি এ ডিস্টেন্স আইসে সে রিকম্বাইন হয়ে যাবে না? সে কি আর ওই সাইডে যেতে পারলো? কিন্তু আমার ডিফিউশন লেন্থটাকে যদি আমি আরো বড় করতাম তাহলে সে চলে যেতে পারতো। তার মানে আমি এই যে ফটো জেনারেটেড ইলেকট্রন এগুলোকে পি থেকে এন এর দিকে নিতে হলে কি করতে হবে? এটা ডিফিউশন লেন্থটা বড় হইতে হবে, ছোট হইলে তো দ্রুত রিকম্বাইন হয়ে যাবে। ধরো ইলেকট্রনটা এতটুকু এসে রিকম্বাইন হয়ে গেছে, তাই না? দেখো আবার একটু বলি, আমরা ডিফিউশন লেন্থ কেন বড় হইতে হবে?
আচ্ছা আর 1 মিনিট লাগবে, এটা দেখে ছেড়ে দিচ্ছি। এখানে কি বলছি দেখো, এই যে তোমার ধরো ডিফিউশন লেংথ হচ্ছে এতটুকু, তার মানে কি সে এই এ ডিস্টেন্স পরিমাণ অতিক্রম করতে পারে রিকম্বাইন না হওয়া পর্যন্ত। তাহলে এই যে সবচেয়ে ডানের ইলেকট্রনটা কি, এই যে এ ডিস্টেন্স, এই জায়গাতে এসে রিকম্বাইন হয়ে যাবে না? কিন্তু আমার দরকার কি তাকে এই জায়গাতে নিয়ে আসা, বুঝছি? তার মানে কি ডিফিউশন লেংথ যত বড় হবে আমার জন্য তত, এবং আইডিয়ালি বলো দেখি, এইটা কি আমার ডিপ্লেশন রিজিয়ন না? ডিপ্লেশন রিজিয়নে কি কোনো ইলেকট্রন বা হোল থাকে? ডিপ্লেশন রিজিয়নে কি কোনো ইলেকট্রন হোল থাকে? মেজরিটি মাইনরিটি আছে? তাহলে ওখানে কি কোনো চার্জের রিকম্বাইন হওয়ার চান্স আছে? রিকম্বাইন হওয়ার চান্স নেই। তার মানে বলো দেখি, আমার জন্য ডিজায়ার্ড কি সবচাইতে বেশি পরিমাণে ইএইচপি, ফটো জেনারেটেড ইএইচপি জেনারেট করে কি এই জায়গাতে না? এই জায়গাতে না, কারণ ডিপ্লেশন রিজিয়নের মধ্যে কি কোনো ইলেকট্রন হোল নাই, তাহলে কেউ রিকম্বাইন করতে পারবে না। তার মানে এইগুলা যতগুলা ইলেকট্রন হোল এখানে তৈরি হবে তার প্রত্যেকটাই কি এই সেট পর্যন্ত চলে আসবে না? কেন আসবে? এই যে এখানে একটা ইলেকট্রিক ফিল্ড আছে, বা ওই যে বলের মতো রোল ডাউন করবে। তার মানে কি এখানে যদি 3টা জেনারেট হয় এই 3টাই কি এখানে চলে আসবে, এখানে 4টা জেনারেট হলে কি এই 4টাই এখানে চলে আসবে। তার মানে কি আমার সবচেয়ে ভালো হচ্ছে কি ডিপ্লেশন রিজিয়নে যেই কয়টা ইএইচপি জেনারেট হবে তার প্রত্যেকটাই কি ফটো কারেন্টে হেল্প করবে। আর এই সাইডে যেগুলো তৈরি হবে তার কিছু অংশ এই সাইড পর্যন্ত আসবে, বাকি অংশ কি হয়ে যাবে? রিকম্বাইন হয়ে যাবে। যেগুলা রিকম্বাইন হয়ে গেছে ওগুলা কি আমার জন্য লস, বুঝছি? এক এক একটা ম্যাটেরিয়ালের সব ইলেকট্রনের জন্য সেম, কিন্তু এক এক ম্যাটেরিয়ালের জন্য এক এক রকম। ওকে, ক্লিয়ার সবাই? কোনো কনফিউশন আছে? ওকে, আমরা নেক্সট দিন এর পর থেকে স্টার্ট করব।